Hello, my dear students. How are you? I hope that you are fine by the grace of Almighty Allah. I am also fine. Today we are going to discuss about a simple passage which I have given to you in your weekly suggestions. We will read out our passage, and first of all, we have to know some words meaning from the passage. And I have written some important word meaning in whiteboard. Please look at our whiteboard and concentrate on your studies. So we are discussing about Unit 5 Lesson 2. The passage name is Environmental Pollution. যেটা বাংলা বললে হয় পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ নিয়ে আমরা আজকে পেজটা আমরা আলোচনা করব। যেখানে তিনটা দূষণের কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে অয়েল পলিউশন, সয়েল পলিউশন, মাটি দূষণ, এয়ার পলিউশন, বায়ু দূষণ, আরটা হচ্ছে ওয়াটার পলিউশন, সেটা হচ্ছে পানি দূষণ। এই তিনটা দূষণের কথা আমাদের এই পেসেজে আলোচনা করা হয়েছে। সো আমরা পেসেজটা রিড আউট করব, তার আগে আমরা যে আমাদের কিছু ওয়ার্ড মিনিং আমরা এটা দেখে নিচ্ছি। তোমাদের যে খাতাপত্র রয়েছে এটা খাতা নিয়ে বসো, এগুলো ওয়ার্ড মিনিং তোমরা লিখে নাও, খাতার মধ্যে লিখে নাও। এরপরে আমরা পেসেজটা দেখবো। তোমরা আমাদের যে টেক্সট বই রয়েছে সেটা নিয়ে তোমরা বসে যাও। তাহলে আমরা একটু ওয়ার্ড মিনিংগুলো আপনাদের খেয়াল করি। সয়েল পলিউশন, সয়েল পলিউশন শব্দের অর্থ হচ্ছে মাটি দূষণ। তারপর হচ্ছে এয়ার পলিউশন, এয়ার পলিউশন অর্থ হচ্ছে বায়ু দূষণ। ওয়াটার পলিউশন, এটার মিনিং হচ্ছে পানি দূষণ। ডুয়েলার্স, ডুয়েলার্স হচ্ছে বসবাসকারী। আরবান, আরবান অর্থ শহর বা নগর বলা যেতে পারে। এরপর পয়জনাস, পয়জনাস অর্থ হচ্ছে বিষাক্ত। ব্রিকলিংস, এটা হচ্ছে ইটের ভিটা বলা হয়, ইটের ভাটা বলা হয়। এখানে ভিটা হয়ে গেছে, আমি একটু কারেকশন করছি, ইটের ভাটা। নাম্বার এখানে ডাস্ট, ডাস্ট অর্থ ধুলাবালি। তারপর হচ্ছে অশান, অশান অর্থ সমুদ্র। তারপরে যেটা হচ্ছে রিজার্ভার্স, এটা হচ্ছে বাংলা হচ্ছে জলাধার। এরপরে হচ্ছে নেক্সট হচ্ছে ফ্লো, ফ্লো অর্থ প্রবাহিত হওয়া। নেক্সট হচ্ছে টক্সিক, টক্সিক অর্থ বিষাক্ত। পেস্টিসাইডস, পেস্টিসাইড অর্থ রাসায়নিক। ক্যানেল, ক্যানেল অর্থ খাল। লেকস অর্থ হ্রদ। অনেকগুলো ওয়ার্ড মিনিং আসলে এখান থেকে দেওয়া যায় বা অনেকগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং এখানে রয়েছে। তার মধ্যে এই ওয়ার্ড মিনিংগুলো আমাদের একটু জানা উচিত বলে আমি এখানে দিয়েছি। তো তোমরা সবাই আশা করি এটা দেখতে পাচ্ছ এখন ক্লিয়ারলি, এটা তোমরা লিখে নেবো, ঠিক আছে? এবার আমরা আমাদের পেসেজে যাচ্ছি। সবাই তোমরা নিশ্চয়ই তোমাদের বই নিয়েছো, আমরা পেসেজের দিকে একটু যাচ্ছি। প্রথমেই যে পেসেজ আমরা পড়তে যাচ্ছি তোমরা সবাই খেয়াল করো। Bangladesh is now in the grip of all sorts of pollution like air pollution, soil pollution and water pollution. অর্থাৎ এই লাইনটার অর্থ হচ্ছে বাংলাদেশ এখন বিভিন্ন পলিউশনে, দূষণে জর্জরিত। তার মধ্যে হচ্ছে মাটি দূষণ, বায়ু দূষণ এবং পানি দূষণ, এই তিনটা দূষণ জর্জরিত। The dwellers of the urban areas are the worst sufferers of such pollution. যারা শহরে বসবাস করে সেই সকল মানুষ এই ইয়ার জন্য, দূষণের জন্য, এই সকল দূষণের জন্য তারা সবচেয়ে ভুক্তভোগী। The indiscriminate industrialization process in Bangladesh over the past decades has created significant environmental problems. গত কয়েক দশকে বাংলাদেশে যে অপরিকল্পিত নগরায়ন হয়েছে, অপরিকল্পিত নগরায়নের ফলে, অপরিকল্পিত শিল্পায়নের ফলে যে সকল শিল্প বাংলাদেশ সৃষ্টি হয়েছে সেই সকল শিল্পের কারণে অনেক পরিবেশগত সমস্যা আমাদের দেশে সৃষ্টি হয়েছে। শুধু আমাদের দেশে না, এটা অন্যান্য দেশেও কিন্তু এনভায়রনমেন্ট পলিউশনটা অনেক বেশি এখন মারাত্মক আকার ধারণ করেছে। We will now read about some of the most common types of environmental pollutions and way of coping with them. আমরা এখন আমাদের যে দূষণ রয়েছে, বিভিন্ন দূষণ, তার মধ্যে যে গুরুত্বপূর্ণ কিছু দূষণ যেগুলো মারাত্মক আকারে প্রভাব ফেলছে সেই সকল জিনিস দেখব এবং সেটার সাথে কীভাবে খাপ খাওয়াতে পারে সেটা আমরা চিন্তা করব। প্রথমে যাচ্ছি এয়ার পলিউশন। এয়ার পলিউশন কামস ফ্রম এ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস। বায়ু দূষণ বিভিন্ন প্রকার থেকে হতে পারে। ইন বাংলাদেশ, poisonous exhaust from industrial plants, brick kilns, odor poorly serviced vehicles and dust from roads and
construction sites are some of the major sources of air pollution. তাহলে বাংলাদেশে কোথায় কোথায় থেকে বায়ু দূষণ হয় সেটা হচ্ছে যে যে এই বিষাক্ত দ্রব্য কোথা থেকে বিভিন্ন শিল্পের অঞ্চল থেকে যে বিষাক্ত দ্রব্য রয়েছে সেখান থেকে হতে পারে। তারপরে ইটের ভাটা যেটা রয়েছে, ইটের ভাটা থেকে যে বিষাক্ত ধোঁয়া হয় সেখান থেকেও বায়ু দূষণ হতে পারে। তারপরে পুরাতন বা সার্ভিস করা যে গাড়িগুলো রয়েছে, যে আমরা গাড়ি চালাই, মোটর গাড়ি চালাই, তাহলে এই গাড়ি থেকেও যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় সেখান থেকে ইনস্ট্রুমেন্টগুলো পুরাতন হয়ে গেলে সেক্ষেত্রে সেটাও দূষণের কারণ হতে পারে। এরপরে যেটা রয়েছে যে বিভিন্ন কনস্ট্রাকশন নির্মাণ কাজ যেখানে চলে, বিভিন্ন বিল্ডিং নির্মাণ করা হচ্ছে, ভবন নির্মাণ করা হচ্ছে, সেখানে যে নির্মাণ কাজ চলে সেখান থেকে ধুলাবালি হয়, সেখান থেকেও বায়ু দূষণ হতে পারে। তাহলে এগুলো হচ্ছে কিছু ইম্পর্ট্যান্ট মেজর যে কারণ বায়ু দূষণের, সেগুলো হচ্ছে এখানে বলা হয়েছে। তাহলে আমরা এখন দেখবো এখান থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি। উই ক্যান মিনিমাইজ দিস টাইপ অফ পলিউশন বাই মেকিং লেস ইউজ অফ মোটর ভেহিকলস অ্যান্ড অ্যাভয়েডিং দ্য ইউজ অফ ভেহিকলস ওল্ডার দ্যান 20 ইয়ার্স। আমরা এটাকে রক্ষা করতে পারি বা আমরা এটাকে কমাতে পারি কিভাবে, যে পুরাতন যে গাড়িগুলো রয়েছে সেগুলো ব্যবহার না করে, বিশেষ করে 20 বছরের পুরাতন যেগুলো রয়েছে সেগুলো যাতে আমরা কম ব্যবহার করে, এবং গাড়িগুলো কম ব্যবহার করে, অর্থাৎ আমি যেখানে হেঁটে যেতে পারবো বা রিক্সা করে যেতে পারবো সেখানে কোনো একটা মোটর ভেহিকলস আমরা যাতে ব্যবহার না করি সেই ব্যাপারে আমরা করতে পারি। We may also use proper lubricants to lessen the level of emission and pollutants. আমরা আরো কি করতে পারি, যে আমরা যথাযথ গাড়িতে লুব্রিক্যান্টস অর্থাৎ তেল জাতীয় একটা পদার্থ এটা ব্যবহার করতে পারি যাতে যে দূষণের পরিমাণটা কম থাকে। তারপরে we can encourage people to use compressed natural gas and liquid petroleum gas for fueling their cars. অর্থাৎ আমরা যখন যানবাহন আমরা তেল ঢুকাই তখন আমরা যে তেলের পরিবর্তে আমরা কি করতে পারি, সিএনজি এবং অর্থাৎ সিএনজি কম্প্রেস ন্যাচারাল গ্যাস যার মিনিং, এবং যে এলপিজি অর্থাৎ লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, এই দুইটা জিনিস আমরা তেলের পরিবর্তে ব্যবহার করলে বায়ু দূষণের হ্রাসটা কমবে, বায়ু দূষণ হ্রাস পাবে। The government may relocate hazardous industry like bricklayers to areas away from human habitation. সরকার কি করতে পারে, যে ক্ষতিকর ইটের ভাটা যেগুলো রয়েছে সেগুলা মানুষের বসবাসযোগ্য জায়গা থেকে অন্য কোথাও দূরে সরিয়ে নিয়ে যেতে পারে। তাহলে এইভাবেই আমরা এয়ার পলিউশন থেকে আমরা আমাদেরকে মুক্ত হতে পারি বা আমরা কমাতে পারি। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে ওয়াটার পলিউশন, পানি দূষণ। তাহলে ওয়াটার পলিউশন ক্যান অকার ইন ওশানস, রিভার্স, লেকস, পন্ডস এন্ড আন্ডারগ্রাউন্ড রিজার্ভার্স। তাহলে ওয়াটার পলিউশন পানি দূষণ কোথায় হতে পারে, সেটা নদীতে হতে পারে, সেটা খালে হতে পারে, সেটা ভূগর্ভস্থ আমরা মাটির নিচে যে পানির নিচে সেখানেও হতে পারে। অ্যাজ ডিফারেন্ট ওয়াটার সোর্সেস ফ্লো টুগেদার, যেহেতু সকল পানি একসাথে প্রবাহিত হয় তাহলে দ্য পলিউশন ক্যান স্প্রেড ইজিলি অ্যান্ড কুইকলি। তাহলে এই দূষণটা খুব দ্রুতভাবে এবং সহজে ছড়িয়ে পড়তে পারে। কজ অফ ওয়াটার পলিউশন ইনক্লুড, যে পানি দূষণ কি কি কারণে হতে পারে। তাহলে প্রথমটার কারণ হচ্ছে এখানে বলা হচ্ছে যে ইনক্রিজ সেডিমেন্ট ফ্রম সয়েল ইরোশন, অর্থাৎ মাটি থেকে যদি পলিটা বৃদ্ধি হয়, অর্থাৎ মাটির উপর যে স্তর থাকে পলির স্তর সেটা যদি বৃদ্ধি হয় সেই ক্ষেত্রে পানি দূষণটা হতে পারে। ঠিক আছে। তারপরে ইমপ্রপার ওয়াশ ডিসপোজাল অ্যান্ড লিটারিং, অর্থাৎ অনুপযুক্ত আবর্জনা ব্যবস্থাপনা ও যত্রতত্র ময়লা ফেললে, যদি আমরা যে ময়লা আবর্জনা করছি সেটা যদি ব্যবস্থাপনা যদি সঠিক সিস্টেমে না হয়, সেটা যদি ডাম্পিং না হয় বা আমরা যেখানে সেখানে ময়লা ফেলি সেক্ষেত্রেও পানি দূষণ হতে পারে। এরপর বলা হচ্ছে লিকেজ অফ সয়েল পলিউশন ইনটু ওয়াটার সাপ্লাইজ, অর্থাৎ আমরা যখন পানি সরবরাহ করছি বিভিন্ন যেমন ওয়াসা বা ডেসকো এরা যে পানি সরবরাহ করে, তাহলে এই যে পানি সরবরাহ লাইনের মধ্যে কোনো কারণে যদি কোনো জায়গায় লিকেজ হয়ে যায় সেই ক্ষেত্রেও পানি দূষণ হতে পারে বা ত্রুটি হতে পারে। তাহলে অর্গানাইজড ম্যাটেরিয়ালস দ্যাট ডিকে ইন ওয়াটার সাপ্লাইজ, অর্গানিক ম্যাটেরিয়াল দ্যাট ডিকে ইন ওয়াটার, অর্থাৎ জৈব উপাদান সমূহ অর্থাৎ রাসায়নিক পদার্থ সমূহ যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রেও পানি দূষণ হতে পারে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার, অর্থাৎ আমরা জমিকে দূষণ করার মানে হচ্ছে পানিকে দূষণ করা। কারণ আমরা জমিকে দূষণ করছি, সেটা বৃষ্টির মাধ্যমে হোক যেটা যে কোনো মাধ্যমে হোক, সেটা পানি যখন পড়ছে তখন সব জায়গায় দূষণের মাত্রাটা ছড়িয়ে যাচ্ছে। Throwing away a toxic substance on the ground near a water source means it eventually reaches the body of water, অর্থাৎ আমি যেটা আগে কিছুক্ষণ আগে বলেছি যে আমরা কোনো একটা দূষিত পদার্থ যখন
কোনো জায়গায় ফেলছি সেটা কিন্তু পানির সংমিশ্রণে যাচ্ছে। আমরা নদীর পাড়ে কোনো একটা জিনিস ফেললাম, বিষাক্ত দ্রব্য, কোনো খালের পাড়ে ফেললাম বা পুকুরের পাড়ে ফেললাম, তাহলে পুকুর থেকে পানি যখন বৃষ্টি পড়ছে তখন সেটা পুকুরে যাচ্ছে, নদীতে যাচ্ছে, খালে যাচ্ছে, তাহলে পানিটা দূষণ হচ্ছে, সেটা কথা এখানে বলা হচ্ছে। তারপরে কি হচ্ছে, as a result the water is polluted, industrial waste must not be disposed in rivers or lakes. We need to be most careful about disposing household waste too. তাহলে যে কারখানার যে বিষাক্ত দ্রব্য রয়েছে সেটা যাতে যেখানে সেখানে ডাম্পিং করা না হয়, ডিসপোজ করা না হয়, সেটা চিন্তা করতে হবে। এবং সেটা যাতে নদীর ধারে বা হ্রদের মধ্যে যাতে না ফেলা হয় সেদিকে নজর দিতে হবে। এবং আমাদের যে গৃহস্থালী দ্রব্য, আমরা যে গৃহস্থালী যে আবর্জনা আমরা যেটা ব্যবহার করি সেটাও যাতে পানির মধ্যে না ফেলি সেটার দিকেও নজর দিতে হবে। তারপর বলা হচ্ছে কি, use of pesticides means that when it rains, chemical used in the lawn or garden wash into the water bodies. তাহলে আমরা যখন রাসায়নিক দ্রব্য বা কীটনাশক আমরা যখন আমাদের জমিতে ব্যবহার করছি, তখন বৃষ্টি পড়লে তখন সেটা কি হচ্ছে, তখন সেটা নদীতে বা কোনো বাগানের মধ্য দিয়ে বা খালের মধ্য দিয়ে সেটা পানিকে দূষণ করে যাচ্ছে। সেটার ক্ষেত্রেও আমাদেরকে এটা চিন্তা করতে হবে। Therefore, we must be aware of the dangers of using pesticides as they may pollute our rivers, canals and lakes. তাহলে আমরা আমাদের রাসায়নিক ব্যবহার করার সময় খুবই সচেতন হতে হবে, যেহেতু এটা আমাদের যে নদী, আমাদের খাল বা আমাদের সাগরকে যে এটা দূষণ করতে পারে সেদিকে আমাদের নজর দিতে হবে। তাহলে আজকে আমরা দুইটা পলিউশন সম্পর্কে বললাম, একটা হচ্ছে এয়ার পলিউশন আর একটা হচ্ছে ওয়েল পলিউশন। তাহলে আমরা দুইটা বললাম। এরপরে আমরা যেটা তোমাদেরকে যেটা পড়ার জন্য বলবো সেটা হচ্ছে সয়েল পলিউশন। সয়েল পলিউশন আমরা এখন সয়েল পলিউশনের দিকে নজর দিচ্ছি যে among the most significant causes of soil pollution is the enormous volume of industrial waste which is being produced every day but not disposed properly. তাহলে সয়েল পলিউশনের মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে কি, যে প্রতিদিন শিল্পের যে বর্জ্য সৃষ্টি হচ্ছে সেটা সঠিকভাবে ব্যবস্থাপনা করেছে, সেটা হচ্ছে প্রধান কারণ। The mismanagement of household waste, particularly the polythene shopping bags, has caused serious threat to the soil and the drainage system. তাহলে আমরা যে গৃহস্থালী দ্রব্য আমরা যে ব্যবহার করছি, বিশেষ করে পলিথিন আমরা ব্যবহার করছি, পলিথিনের ব্যাগ, তাহলে সেটা কিন্তু খুবই এই মাটি দূষণ, বায়ু দূষণের জন্য এটা হচ্ছে খুবই বিপজ্জনক। তাহলে serious threat to the soil and the drainage system. Another cause for soil pollution is the use of agricultural pesticides, fertilizer, etc. তাহলে আরো কিছু মাটি দূষণের কারণ হচ্ছে সেটা হচ্ছে যে রাসায়নিক ব্যবহার করা, সার ব্যবহার করা। Sometimes fuel leakage from automobiles may get washed away by rain and deep into the soil. তাহলে মাঝে মধ্যে কিছু গাড়ি যখন গাড়ি বা কোনো জাহাজ যখন সাগরের মধ্যে চলে, নদীর মধ্যে চলে, তখন সেখান থেকে যদি তাদের তেলের ট্যাঙ্ক থেকে যদি লিকেজ হয়, সেক্ষেত্রে তেলটা পড়ে এটা পানি দূষণ হচ্ছে। পানি দূষণের ফলে তারপরে যখন কোনো যদি রাস্তার মধ্যে দিয়ে বা কোনো মধ্যে যদি কোনো জায়গার মধ্যে সেটা যদি দূষণটা হয় বা তেলটা লিকেজ হয়, সেক্ষেত্রে সেটা আমাদের মাটিকেও দূষণ করছে। আচ্ছা, তাহলে এটা থেকে আমরা কিভাবে বের হতে পারি? পেস্টিসাইড এন্ড ফার্টিলাইজার আর ইউজড ফর প্লান্টস গ্রোথ বাট দেয়ার ওভার ইউজ হ্যাজ লেড টু সয়েল পলিউশন। তাহলে সার এবং কীটনাশক আমরা যে সারে জমিতে ব্যবহার করছি সেটা কি হবে, সেটা যাতে অতিরিক্ত ব্যবহার যাতে না হয় সেদিকে আমাদেরকে দৃষ্টি রাখতে হবে। ন্যাচারাল ফার্টিলাইজার কম্পোস্ট ক্যান বি ইউজড ইনস্টেড অফ দেয়ার কেমিক্যাল অল্টারনেটিভস। তাহলে এই যে রাসায়নিক দ্রব্যের পরিবর্তে আমরা প্রাকৃতিক সার বা জৈব সার বা গোবর আমরা ব্যবহার করতে পারি, সেটার কথা বলা হচ্ছে যে এটা করলে আমাদের মাটি দূষণটা কমে যাবে। রিসাইক্লিং ইজ অ্যানাদার way to reduce and control soil pollution. Recycling papers, plastics and other materials reduce the volumes of refuse in landfills. অর্থাৎ যে কোনো কিছু রিসাইক্লিং করা, অর্থাৎ পুনর্নবায়ন করা, কোনো একটা জিনিস আমরা ব্যবহার হয়ে গেছে, কোনো একটা জিনিস আমরা এটা ব্যবহার অনুপযোগী হয়ে গেছে, এখান থেকে আরও কোনো একটা দ্রব্য এখান থেকে রিসাইক্লিং করে, অর্থাৎ জিনিসটাকে রিসাইক্লিং করে আবার কোনো একটা
তৈরি করা যায় কিনা সেটার দিকে আমাদেরকে মনোযোগ দিতে হবে। তাহলে এই জিনিসটা মনে করো আমি যে কলমটা আমি ইউজ করছি এখন এই পেনটা, তাহলে এই পেনটা ব্যবহার করার পরে আমি যদি ফেলে দিই তাহলে এটা একটা আবর্জনা হয়ে যাচ্ছে। এখন এটাকে যদি আমি রিসাইক্লিং করে যদি কোনোভাবে যদি আবার ব্যবহার করে যেতে পারি তাহলে সেটা কী হবে, সেটা আমাদের জন্য পরিবেশের জন্য ভালো হবে, যে এই জিনিসটা আর বর্জ্যরূপে রূপান্তরিত হবে না, সেটার কথা এখানে বলা হচ্ছে। আচ্ছা, ডেফরেস্টেশন অলসো কজেস ইরোশন, যে বৃক্ষ নিধন, আমরা যে বৃক্ষ কেটে ফেলছি, যে ঘর বাড়ি তৈরি করার জন্য, চাষ করার জন্য বৃক্ষ কেটে ফেলছি, সেটাও কিন্তু মাটি দূষণের কারণ হতে পারে। প্লান্টিং ট্রিজ অ্যান্ড ডিফরেস্টেশন হেল্প প্রিভেন্ট সয়েল ইরোশন অ্যান্ড পলিউশন। তাহলে চারা গাছ রোপণ করা, ট্রি প্লান্টেশন করা, সেটা কিন্তু মাটি দূষণের হারকে অনেকাংশে কমিয়ে দিবে এবং প্রকৃতিকে আমাদেরকে রক্ষা করবে। তাহলে এভাবে করে আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এটা শেষ করলাম, টেস্টটা শেষ করলাম। আশা করছি তোমরা এই তিনটা পলিউশন সম্পর্কে জানতে পেরেছো, সয়েল পলিউশন, এয়ার পলিউশন এবং ওয়াটার পলিউশন। এরপরও যদি ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন দেন ইউ ক্যান আস্ক মি অর ইন কমেন্ট বক্স অন ইন everywhere you can contact with me. So এটাতে আমরা কিছু এমসিকিউ দিয়েছি, কোয়েশ্চেন দিয়েছি, সেগুলো তোমরা সলভ করবা। তো আজকের পর্যন্ত এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্থতা কামনা করছি।